বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করলো বুধবার বিকেলে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে বক্তৃতা করলেন। ইতিমধ্যেই সংসদের উপনেতা, হুইপ, চিফ হুইপ, স্পিকার সবকিছুই নির্বাচন হয়েছে, সবাই নির্বাচিত হয়েছেন বিভিন্নভাবে। এবং বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি মানববন্ধন করেছে বুধবার সকালে এই সংসদ অধিবেশনের শুরু হওয়ার প্রতিবাদে, অর্থাৎ তারা এই সংসদ বা নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। সে হিসেবে তারা একটি মানববন্ধন করেছেন। 8 তারিখে তারা ঢাকায় র্যালি করবেন, এটিও জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নতুন সরকারের এই যাত্রার পরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতি নিয়ে আলোচনা করবার জন্য আমার অতিথি বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক এবং উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, এবং আমার ডানে রয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক। এর বাইরেও বিভিন্ন ট্রেড বোর্ডের তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ট্রেড বোর্ডের। এই মুহূর্তে জাপানি বিনিয়োগকারী যারা বাংলাদেশে আছেন তাদের যে সংগঠন সোকোকাই, তার উপদেষ্টা হিসেবে কাজ করছেন মিস্টার আব্দুল হক আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, নির্বাচনের আগে আমরা কথা বলেছি, নির্বাচনের দিন কথা বলেছি, এবং সম্ভবত নির্বাচনের পরের দিনও বোধহয় আমরা কথা বলেছি। সো সরকার যাত্রা শুরু করেছে, সংসদ অধিবেশন শুরু হয়েছে, এরপর কি? প্রথমেই আমি মহান ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, কারণ আমরা ফেব্রুয়ারির 1 তারিখে কথা বলছি, এবং সেখান থেকে যদি আপনি শুরু করেন তার মানে হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক আন্দোলনের মাইল ফলক হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারিকে হিসেব করি। সেই সাথে যদি বর্তমানের নির্বাচনকে আপনি মেলান তাহলে অনেকগুলো বিষয় খুব পরিস্ফুট হয়ে যাবে। অনেক বিষয়গুলোই খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মানতে হবে, কারণ হচ্ছে যে সমস্যা আজকে বাংলাদেশের তৈরি হয়েছে সেটি কোনো দল বা গোষ্ঠীর সমস্যা নয়, এটি হচ্ছে দেশ এবং জাতি গঠনের প্রকৃত সমস্যা। কারণ এই নির্বাচনটি একটা অভূতপূর্ব নির্বাচন হয়েছে, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি যে একচেটিয়াত্ব জাহির করা হয়েছে। এবং তার পূর্বে আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি রাজনৈতিক পদক্ষেপই ছিল হচ্ছে যেটাকে অন্যভাবে বলা যায় জিরো সাম গেম, অর্থাৎ হচ্ছে যে একজনকে যদি একটা খেলা হয় সেই খেলায় কাউকে বিনাশ করে দিতে হবে, এবং বিনাশ অর্থাৎ হচ্ছে যে প্রতিযোগিতা না, আপনার প্রতিযোগিতায় টিকে থাকার মাধ্যমে যে বিকাশ হওয়া দরকার সেই বিকাশের বিপরীতে হচ্ছে যে কাউকে বিনাশ করে দিতে হবে। এই যে ব্যাপারটা, এটা আসলে আমাদের চিন্তা করতে হবে যে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর সাথে যদি আমরা অর্থনীতির কোনো সূচক মেলাই তাহলেও তার সাথে সামঞ্জস্য পাওয়া যাবে। যেমন ধরেন যে অর্থ পাচার, তো অর্থ পাচারের অনেকগুলো হিসেব আছে। সাম্প্রতিককালে একটি হিসেব এসেছে, সেই হিসেবে বলা হচ্ছে যে 2015 সালের 50,000 কোটি টাকা, 2014 সালে ছিল 76,000 কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের যখন নির্বাচন নিয়ে কোনো সন্দেহ দানা বাঁধে তখন পুঁজি পাচার বেড়ে যায়। আমরা যে পর্যন্ত হিসেব পেয়েছি এটি কিন্তু 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত, এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে 2014 সালে এটার মাত্রা অনেক বেশি ছিল, 2015 সালে এই মাত্রাটা কমেছে। এখন 2014 তো সেটি নির্বাচন হয়েছে 5ই জানুয়ারি, সেই জন্যই 2014 সালের আপনার মুদ্রা পাচারটা অনেক বেশি ছিল, কারণ হচ্ছে যে তার পরবর্তীতে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল এবং সেই পরিবেশের কারণেই হয়েছে। অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটি হচ্ছে যে বিনিয়োগকারীর আস্থা, কিন্তু তার বিপরীতে আমরা দেখছি যে পুঁজির কোনো নিরাপত্তা নাই। তার মানে হচ্ছে যে রাজনৈতিক বন্দোবস্তে যদি কোনো ফাটল ধরে তাহলে অর্থনৈতিক ফলাফলেও তার প্রভাব পড়ে, এবং সেই সম্পর্ক আমরা লক্ষ্য করছি। সেই সম্পর্ক অতীতেও লক্ষ্য করেছি, যখন ক্ষমতার পালার অদল বদল হয়েছে তখন আমরা লক্ষ্য করেছি যে আপনার
কাঙ্ক্ষিত হারে সবগুলো ক্ষেত্রেই গুণগত সূচক, সেটি অর্থনৈতিক সূচক হোক, সেটি সামাজিক সূচক হোক, সব সূচকই কিন্তু বেড়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে যে বড় যে সূচক, অর্থাৎ হচ্ছে যে বিনিয়োগের সূচক, বৈষম্যের সূচক, কাজের সূচক, দারিদ্র্যের সূচক, এই সূচকগুলোকে কিন্তু বড় রকমের ফাটল ধরেছে। তার চেয়ে বড় ফাটল ধরেছে হচ্ছে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রের 3 বিভাগ হইতে পারে, অর্থাৎ হচ্ছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ সংসদ, এবং হচ্ছে আপনার বিচার বিভাগ। একই সাথে সাথে যেটা বড় ফাটল ধরেছে, যেটা আমরা আলোচনা করছি না, সেটি হচ্ছে যে মানুষ প্রচণ্ড পরিমাণে সহিংস হয়ে উঠছে। এই সহিংসতা যেমন সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক আপনার দাঁড়াতে পারছে না, সে তার তাড়াতাড়ি যেতে হবে, তাতে মানুষ মরুক, বাচ্চা মরুক, আর যাই মরুক। অথবা নারীর প্রতি যদি সহিংসতা চিন্তা করেন, তাহলে সেটাও যে কোনো সময়ের থেকে বেড়ে গেছে। যে কোনো পরিস্থিতিতে মানুষ সবসময় সহিংস আচরণ করছে। আর তার সাথে যেটা যোগ হয়েছে, যেটি বড় রকমের দাগ পড়েছে, সেটি হচ্ছে যে মানুষ সব কিছুই বিচার করছে, সকল সম্পর্ক অর্থ দিয়ে। অর্থাৎ জ্ঞান, বুদ্ধি, বিচার নিয়ে আমাদের কোনো বিচার নেই। এখানে বিচারটা হচ্ছে যে সমস্ত অর্থ কিভাবে আপনি সংগ্রহ করবেন, অর্থাৎ হচ্ছে যে আর একজনের সম্পর্ক নাই, অর্থাৎ সামাজিক সম্পর্কের, এর পারিবারিক সম্পর্ক, সেগুলো ঠুনকো হয়ে গেছে। তার মানে আমরা মোটা দাগে বলতে পারি যে গণতান্ত্রিক সংস্কৃতির অভাবহীনতায় আপনার একদিকে যেমন অর্থনীতি দুর্বল হয়ে যায়, একই সাথে সাথে আপনার আর বিভিন্ন রকমের প্রতিষ্ঠান, সেটি এই সংগঠন হোক বা আইন হোক বা অপ্রতিষ্ঠান, মানে আপনার ইনফরমাল প্রতিষ্ঠান, অর্থাৎ হচ্ছে যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান, অর্থাৎ রীতি রেওয়াজ বা মূল্যবোধ হোক, সেটাও ফাটল ধরে। এবং এটা কিন্তু সবাই একমত যে আজকে বাংলাদেশের সামনে বড় রকমের ফাটল এবং ভাঙনের পরিস্থিতি। এই একই সাথে সাথে আমরা সেটা পরে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে যে যখন আবার অভ্যন্তরীণ বৈধতা বা লেজিটিমেসি না থাকে, তখন কিন্তু নির্ভরশীলতার সংস্কৃতি গড়ে ওঠে। সেটা আমরা দুভাবে দেখেছি। এক সময় দেখেছি সামরিক শাসনের আমলে, আবার যখন গণতন্ত্রহীনতা থাকে, তখন বিভিন্ন পরাশক্তি এবং আঞ্চলিক শক্তি এবং বড় শক্তি তার সুযোগের সদ্ব্যবহার নিয়ে বাংলাদেশের উপরে বড় রকমের পাথর চাপে। আমরা এই প্রসঙ্গে শুনবো আরো কথা আপনার কাছ থেকে। মিস্টার আব্দুল হক, আবার ছত্র ক্ষমতার অধিকারী একটি সরকার, এবং যেখানে কার্যত তার সামনে কোনো বিরোধী পক্ষ নেই। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা এটিকে এক ধরনের স্থিতিশীল অবস্থা হিসেবে চিহ্নিত করেন। আমরা দেখছি বাংলাদেশে ব্যবসায়ীদের যে প্রবণতা, ব্যবসায়ী সংগঠনগুলো যেভাবে এই গোটা প্রক্রিয়াটাকে সমর্থন করছে নির্বাচনের আগ থেকে এবং নির্বাচন পরবর্তী সময়েও, তাতে করে মনে হচ্ছে যে দেশের অর্থনৈতিক, যেটি নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, মানে অর্থনৈতিক অগ্রযাত্রা, সামনের দিকে এগিয়ে যাওয়া, ব্যবসা বাণিজ্যের জন্য একটা রমরমা পরিবেশ নিশ্চিত করা, সবটার জন্য একটা অনুকূল পরিবেশ। আপনি কি মনে করেন, বাস্তবে কি সেটি একটি অনুকূল পরিবেশ, নাকি এর মধ্যে অন্য কোনো বিবেচনা কাজ করছে? এবং মানে এর মধ্যে একটা অ্যাডভান্টেজ, তারা চাইলে অনেক কিছুই করতে পারে যদি সরকারের মধ্যে সদিচ্ছা থাকে, সদাকাঙ্ক্ষা থাকে, দক্ষতা থাকে, যোগ্যতা থাকে। আবার একক ক্ষমতা থাকলে অনেক সময় সেখানে পিছলে যাবার সম্ভাবনা, আশঙ্কাটাও থাকে যদি চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা না থাকে। অ্যাবসলিউটলি। প্রথমেই মহান ভাষা দিবসে আপনার ফেব্রুয়ারি মাসে আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং লাখো শহীদ যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটির প্রতিষ্ঠা পেয়েছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে যে অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে, সেটা এক ধরনের পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলা যায়। সেটা হচ্ছে যে নির্বাচনে যে আশঙ্কা করা হয়েছিল, এমনকি যখন মুদ্রানীতি ঘোষণা করা হলো, তখন বাংলাদেশ ব্যাংকও এই কথাটা বলেছে, সরকারের কর্য বেড়েছে, প্রাইভেট সেক্টরের কিন্তু ব্যাংকের উৎস থেকে টাকা নেওয়ার এটা কমে গিয়েছে। এটার কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক বলছে যে নির্বাচনকে ঘিরে যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেজন্য ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নেয়নি। ব্যাপারটা কিন্তু অনেকটা তাই। আপনার নির্বাচনকে ঘিরে সাধারণত এর আগে 2014 সালে যেটা প্রফেসর সাহেব বলছিলেন, যে আমাদের এখান থেকে অস্থিতিশীল অবস্থার আশঙ্কা করেই কিন্তু অনেক যাদের সে সুযোগ আছে
তারা এখান থেকে প্রচণ্ডভাবে সম্পদ কিংবা অর্থ পাচার করেছে তাদের নিরাপত্তার জন্য। এবার যেটা হয়েছে, নির্বাচন ঘিরে কিন্তু তেমন কোনো সরকার এবং বিরোধী দল কিংবা সেরকম বড় কোনো সংঘাত কিংবা হরতাল অবরোধ কিছুই হয়নি। এটাকে আমি মনে করি যে বিরোধী দল যেমন তাদের যে প্রচণ্ড আপত্তি নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা কোনো হরতাল আহ্বান করে নাই। এটা এক ধরনের রাজনৈতিক ম্যাচুরিটি বলা যেতে পারে, যে তারা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে কোনো আন্দোলন তারা হয়তো করতে চাচ্ছে না। তারা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনই সম্ভবত করতে চাচ্ছে, যেটা অন্তত বিগত বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ভাষণে বলেছেন যে ভোটারদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি গোটা বাংলাদেশের সকলের প্রধানমন্ত্রী, কোনো একক দলের নই। এই কথাগুলো কিন্তু নতুন আমার কাছে মনে হচ্ছে, যে এর আগে কখনো তিনি এভাবে বলেননি। অতএব সেই ক্ষেত্রে আমরা ব্যবসা যারা করে দেশি বিদেশি বিনিয়োগ সবাই কিন্তু চাইবে, যেমন ভিয়েতনামের তন্ত্রটা কি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ভিয়েতনামে নিরাপত্তা আছে, আইনের শাসন আছে, বিনিয়োগকারীর নিরাপত্তা আছে এবং একটা আইনের শাসন আছে, সেজন্য কিন্তু অনেক বিনিয়োগ যাচ্ছে ভিয়েতনামে। চীন ছিল গোটা পৃথিবীর শিল্প অঞ্চলের মতো। চীন কমিউনিস্ট কান্ট্রি, পশ্চিমারা সারাক্ষণ চীনের সমালোচনা করে, এক পার্টি কমিউনিস্ট পার্টি ইত্যাকার। এখন সরকার যে অবস্থায় এসছে, একটা ভোট হয়েছে, নির্বাচন কেমন হয়েছে সেটা সবাই আপনারা আলোচনা করছেন, কিন্তু সেই ভোটের পরে সরকার একচ্ছত্র ক্ষমতা নিয়ে অধিষ্ঠিত হয়েছেন। এটা দুইভাবে হতে পারে। এখন যেই একচ্ছত্র ক্ষমতার ডেমনস্ট্রেট করলেন, আমি বলবো প্রধানমন্ত্রী, সেটা কোনো সামরিক শাসকরা পারে নাই, ইতিপূর্বে কোনো রাজনৈতিক পার্টি এটা পারে নাই। তিনি সকল এজেন্সি, রাষ্ট্রের সকল এজেন্সি, সকল ইনস্টিটিউটগুলোকেই কিন্তু কন্ট্রোল করতে পেরেছেন। একটা কোনো পলিটিক্যাল পার্টি কোনো রকম আন্দোলন নিয়ে রাস্তায় আসেনি, তেমনটা দেখা যায়। এইটা কিন্তু একটা অপূর্ব সুযোগ, মানে গোটা বিষয়টার উপর একটা পূর্ণ নিয়ন্ত্রণ, টোটালি নিয়ন্ত্রণ করেছেন, নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এটা আমি মনে করি যে তার রাজনৈতিক বিরাট সক্ষমতা উনি দেখিয়েছেন এবং সেটি লম্বা সময় ধরে করে চলেছেন। এখন সেটাকে তিনি দারুণ রকমের ইতিবাচক কাজে ব্যবহার করতে পারেন। তিনি দেখাতে পারেন যে আইনের শাসনের একটা কোয়ালিটি আনতে পারেন, তিনি দুর্নীতি এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রচণ্ড ব্যবস্থা নিতে পারেন, তিনি দেশে বিনিয়োগের জন্য দারুণ রকমের পরিবেশ তৈরি করতে পারেন, তিনি যে মুদ্রা পাচার করছে, যারা বড় রকমের অপরাধ করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে পারেন। তিনি আবার যদি অ্যালাউ করেন ফিলিপিন্সের মার্কসের মতো যে পাচার হয়েছে, আজও ফিলিপিন্স কেন পেছনে পড়ে আছে? ইথিওপিয়ার হাইলে সেলাসি বহু টাকা পাচার করেছিল, কিন্তু ইতিহাসে ধুয়ে মুছে চলে গেছে, হাইলে সেলাসি কেউ আর মনে রাখছে না। এরকম অনেক রাষ্ট্র সামরিক শাসকরা, দক্ষিণ কোরিয়ার শাসক পার্ক chung hee কিন্তু দক্ষিণ কোরিয়ার ডেভেলপমেন্টের ফাউন্ডেশনটা দিয়েছিলেন এবং দক্ষিণ কোরিয়া এখন কিন্তু উন্নত বিশ্বের কাতারে চলে গিয়েছে। বাংলাদেশকে হয়তো এই বিশ্ব পরিপ্রেক্ষিতে নতুন করে যেতে হবে, কিন্তু যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটাকে যদি তিনি ইতিবাচকভাবে নেন, তাহলে আমি মনে করি যে এই যে মনে করেন যে যেগুলো করা হচ্ছে, চাকরির ক্ষেত্রে যে হতাশাগুলো আছে, আপনার এই যে কোটার যে সমস্যা ছিল, তারপরে আপনার মেধাতান্ত্রিকের যে সমস্যা ছিল, প্রশাসনের মধ্যে যে দুর্নীতির যে প্রচণ্ড রকমের অভিযোগ রয়েছে, বিনিয়োগকারীর যে সার্ভিস পাচ্ছে না, ব্যবসার সূচকে যে আমরা অনেক নিচে, এই জায়গাগুলি যে অ্যাডজাস্ট করা যায় এবং রাষ্ট্রের যে অনেকগুলো কাঠামোগত পুনর্বিন্যাসের দরকার, যেমন ধরেন আপনার আজকে আপনি একটা ব্যবসা বিনিয়োগ করবেন, আপনি যে তুলনা করেন মালয়েশিয়ার সাথে কিংবা ভিয়েতনামের সাথে, এমনকি ক্যাম্বোডিয়ার সাথে, দেখা যাচ্ছে আমরা ব্রিটিশ আমলের আদলে পড়ে আছি। আপনি পুলিশ বাড়াচ্ছেন, কিন্তু আপনি তো সার্ভিস পাচ্ছেন না। এই পুলিশ বাড়িয়ে আপনার যদি পুলিশ আপনার আমার সার্ভিস না দেয়, তাহলে আমার প্রশ্ন হবে যে এই পুলিশ দিয়ে আমি কী করব? অতএব আপনাকে দেখতে হবে যে আপনি কলোনিয়াল প্যাটার্নের পুলিশ দিয়ে আপনি কোথায় যেতে চাচ্ছেন। একটা দারুণ সুযোগ কিন্তু প্রধানমন্ত্রীর সামনে, তিনি দেশটাকে টোটালি পাল্টে দিতে পারেন। আমি মনে করি সে গ্রেট অপরচুনিটি ফর হার। তিনি দেখিয়েছেন নিয়ন্ত্রণ করে, এবং আমি মনে করি যে এই জায়গা থেকে তুমি যদি জিরো সাম যেটা বলা হয়েছে, জিরো সাম থেকে যদি নতুন বাংলাদেশকে গড়ে তোলার একটা নতুন অভিযাত্রা হয়, তাহলে কিন্তু আমি মনে করি আমরা নতুন কিছু দেখতে পেতে পারি। এবং তিনি ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন যে আমি দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এবং সেই জায়গায় তাকে দেখাতে হবে তিনি সকল মানুষের নেতা, সকলের জন্য আইনি অধিকার পায়, বিচার ব্যবস্থা ঠিক হয়, ইনস্টিটিউটগুলোর যে ক্ষতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, বিচার ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, সবটা কিন্তু তিনি এস্টাবলিশ করতে পারেন। তিনি প্রশাসনের ডিসিপ্লিন আনতে পারেন, তিনি এই যে সংস্কারগুলো করা দরকার, যে মিনিস্ট্রিগুলোকে ঢেলে সাজাতে পারেন,
তিনি তরুণদেরকে এনেছেন মিনিস্ট্রিতে, ভালো কথা, কিন্তু আপনার শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এতগুলো তো আমার দরকার নেই। অন্য পৃথিবীর কোথাও এরকমটা নাই। আমার দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্টের জন্য কিন্তু মিনিস্ট্রি কিন্তু নাই। আবার ক্ষুদ্র শিল্পের ডেভেলপমেন্ট দরকার, সেটার জন্য নাই। অর্থাৎ এই জায়গাগুলোতে অনেক করার আছে তিনি যদি করতে চান। আমি এইভাবে দেখছি যে যে মারাত্মক সমস্যাগুলো হয়েছে, আমি বলবো যে বিরোধী দল কিন্তু এখানে তারা কিন্তু প্রচণ্ড রকমের কোনো আন্দোলনে যায়নি। এইটাও একটা ইতিবাচক দিক হতে পারে যে তারা হয়তো নতুন কোনো স্ট্র্যাটেজি আছে। আমরা রাজনীতি বুঝি না, নিঃসন্দেহে তাদের কোনো স্ট্র্যাটেজি আছে, তারা হয়তো শান্তিপূর্ণ আন্দোলন করতে চাচ্ছেন। সাউথ আফ্রিকাতে যেমন নেলসন ম্যান্ডেলা করেছিলেন, তিনি অহিংস আন্দোলন করেছেন। অর্থাৎ তারা হয়তো সেরকম কোনো আন্দোলনের চিন্তা করছেন, ভালো, সেটা খুবই ভালো। কিন্তু এই পর্যন্ত যা হয়েছে তার থেকে যদি আমরা শিখতে চাই, তাহলে বাংলাদেশের জন্য সামনে কিন্তু নতুন করে চিন্তা করার সুযোগ তৈরি হয়েছে। এই নতুন চিন্তাটা কি? এবং উনি বলছেন যে প্রধানমন্ত্রী চাইলে তার যে এখন ক্ষমতা এবং এক ধরনের বাধা বিঘ্ন ছাড়া সামনের দিকে এগিয়ে যাবার যে পরিস্থিতি, সেখানটাতে তিনি অনেক কিছু করতে পারেন। কিন্তু আপনি অন্য কথা বলছিলেন, আপনি বলছিলেন যে বৈধতার কোনো সংকট থাকলে এবং সেই সংকট যে অন্য নির্ভরশীলতা, বড় বড় শক্তির কাছে, বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা তৈরি হয়, সেটি কোন দিকে নিয়ে যেতে পারে বা কি নির্ভরশীলতা আপনি দেখছেন বাংলাদেশের বা বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কিছু আছে কিনা? মানে এই জিনিসগুলো একটা হচ্ছে যে আপনার অর্থনীতির, যেহেতু আমরা একটা এবং অর্থনীতির কথাও আপনি বলছিলেন যে গণতান্ত্রিক পরিস্থিতি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে অর্থনীতিটাও আপনার অর্থনীতির কাঠামো, মৌল কাঠামোতে সেখানে ফাটল ধরতে পারে। তা আমরা দ্রুত দুটো বিষয় পরিষ্কার করা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ভুল উদাহরণ দিই। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি হচ্ছে দক্ষিণ কোরিয়া, চীন এবং মালয়েশিয়া। এটা আমরা আগের আলোচনাগুলোতে পরিষ্কার করতে চেয়েছি। সেটি হচ্ছে যে দক্ষিণ কোরিয়া, চীন এবং মালয়েশিয়াতে সক্রিয় রাষ্ট্রের উপস্থিতি আছে। তার মানে হচ্ছে দুটো, একটা হচ্ছে যে শিল্প বিকাশের জন্য রাষ্ট্র প্রণোদনা দিয়েছে, সেটা আর্থিক হতে পারে, সেটা কাঠামোগত হতে পারে, বা সেটা নীতি সহায়তা দিতে হতে পারে। যেমন হচ্ছে যে এই তিনটা দেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে রাষ্ট্র প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করেছে মানব সম্পদ তৈরি করার জন্য। রাষ্ট্র প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করেছে অর্থাৎ কাঠামো তৈরি করার জন্য। আবার এই রাষ্ট্রগুলোতে আমরা যেটা ভুলে যাই এবং ইচ্ছে করেই ভুলে থাকি আমার কাছে, সেটি হচ্ছে যে যখনই আপনি পুঁজি ঠিকমতো কাজে লাগাননি তখন কিন্তু রাষ্ট্র খুব কঠিন হয়েছে। এবং যার ফলে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যে ওদের যে চায়াবলগুলো বলে, স্যামসাংয়ের অনেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে কিন্তু মাঝে সাঝেই জেলখানায় যেতে হয়। তার মানে হচ্ছে যে রাষ্ট্র একদিকে প্রতিরক্ষণ ব্যবস্থা দিয়েছে, রাষ্ট্র সুযোগ করে দিয়েছে, রাষ্ট্র বিনির্মাণ করেছে, একই সাথে সাথে রাষ্ট্র শৃঙ্খলা এনেছে। অর্থাৎ আপনি যদি চীনে দেখেন, কেউ যদি দুর্নীতিতে হয়, সে পলিট ব্যুরোর সদস্য হোক আর সে যেখানকার সদস্য, রাষ্ট্র কিন্তু খুব নির্মম। কিন্তু আমরা যদি এর সাথে বাংলাদেশকে চিন্তা করি, তাহলে আপনি খেলাপি ঋণ বা আপনার হচ্ছে যে অর্থগুলো মেরে দেওয়ার, বা বাংলাদেশ ব্যাংকের কথা বলেন, ফিলিপিনের মতো দেশেও কিন্তু বিচার হয়েছে এখন পর্যন্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এখন পর্যন্ত মামলায় ঠুকেনি। তার মানে হচ্ছে যে ওইখানে একটা নিশ্চিত করা হয়েছে যে বিচারহীনতার সংস্কৃতি চলবে না, শৃঙ্খলার সংস্কৃতি চলতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু একটা ভালো উদাহরণও বটে। যে মালয়েশিয়ায় আপনার উন্নতিটা হয়েছে কেন? কারণ হচ্ছে যে মালয়েশিয়া একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক। সেটা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে, সেটা চীনের ক্ষেত্রেও। মালয়েশিয়াটা দিলে আমরা সোজা বোঝা যাবে। মালয়েশিয়ায় তিনটি ধরনের আপনার আর এথনিক গ্রুপ, অর্থাৎ হচ্ছে যে গ্রুপ ছিল। একটা হচ্ছে যে মালয় বা যাদেরকে ভূমিপুত্র বলা হতো, দ্বিতীয় হচ্ছে যে ভারতীয় বংশোদ্ভূত, এবং তৃতীয় হচ্ছে যে চীনা বংশোদ্ভূত। চীনারা রাজনীতি এবং বাণিজ্যতে অনেক দিন থেকে এগিয়ে ছিল। তখন তারা চিন্তা করলো যে আমরা আসলে কিভাবে উন্নয়ন করব। তার মানে উন্নয়ন কৌশলের মালয়েশিয়ার মূল মন্ত্র ছিল হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ হচ্ছে যে মালয়দেরকে নিয়ে আসা হয়েছে, চীনাদেরকে নিয়ে আসা হয়েছে এবং ভারতীয়দের কাছে নিয়ে আসা হয়েছে। সেভাবেই কিন্তু কোয়ালিশনটা চলছিল।
যখন মালয়েশিয়াতে দেখা গেল যে আপনার আইনি কায়দায় আপনার নিষ্পেষণ করা হয়, তখন দেখা গেল দুর্নীতিগুলো বড় আকারে বেড়ে যাচ্ছে। যেমন 1 MDB, যার কারণে আপনি যদি খেয়াল করেন ওই যেখান থেকে আমরা যে পরিসংখ্যান থেকে বলছিলাম যে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে, সেই পরিসংখ্যানে কিন্তু মালয়েশিয়ার স্থানও অনেক উপরে। অর্থাৎ তখন মালয়েশিয়া যখন আপনার এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা থেকে আপনার যখন হচ্ছে যে আপনার এমন একটা রাষ্ট্র ব্যবস্থায় গেল, কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় গেল, তখন কিন্তু ভেঙে পড়া শুরু করলো। তাহলে ইতিহাসগতভাবে আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থার ছাড়া আপনার উন্নতি হয় না। দ্বিতীয় উন্নতি হয় না যদি না আপনি রাষ্ট্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সঠিক পুঁজিপতিকে সঠিক প্রণোদনা না দেন, অর্থাৎ হচ্ছে যে আপনার প্রোডাক্টিভ ক্যাপিটাল, অর্থাৎ হচ্ছে যে উৎপাদনশীল কাজে সহায়তা যদি না দেন, এবং তৃতীয় হচ্ছে যে মানুষের সাধারণ বিষয় হচ্ছে যে আপনার খেলাপি করা অথবা পুঁজি পাচার করা, সেটার ক্ষেত্রে কঠোরতর শৃঙ্খলাবদ্ধ। কিন্তু এই যে খেলাপির কথা বলছে, সেটা তো সাধারণ মানুষের প্রবণতা না। একেবারেই ঠিক। তার মানে হচ্ছে যে মুষ্টিমেয় কিছু মানুষ, তার মানে হচ্ছে যে আপনি খুবই চমৎকার জায়গায় বলেছেন, এবং এইটাই আসলে আমাদের বুঝতে হবে। রাষ্ট্র সংজ্ঞাতে আমরা সবাই বলি রাষ্ট্র হচ্ছে যে যার বৈধ ক্ষমতা আছে, যে ভায়োলেন্স করতে পারে, সেই জন্যে তার আবার চেক অ্যান্ড ব্যালেন্স করা আছে, যার ফলে সবচেয়ে বেশি ভায়োলেন্স করার অধিকারী রাষ্ট্রে হচ্ছে সামরিক বাহিনী, যার ফলে ওর কিন্তু রিট করার অধিকার নেই। তার মানে হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স, অর্থাৎ হচ্ছে যে প্রচণ্ড যাতে ক্ষমতাধর হয়ে জিরো সাম গেম, অর্থাৎ নিশ্চিহ্নকরণের দিকে না যাওয়ার কারণেই চেক অ্যান্ড ব্যালেন্স করা হয়। এবং যখন ভেঙে গেল তখন কিন্তু মালয়েশিয়ায় এই অবস্থাটা দেখা গেল। চীনে কিন্তু ভাঙা শুরু করেছিল, যার ফলে চীনের গত কংগ্রেসের আগের কংগ্রেসে প্রচুর পরিমাণে আপনার শাসন সংক্রান্ত অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এই জিনিসটা ভুলে যাই এবং ভুলভাবে উপস্থাপন করি। দ্বিতীয় বিষয়টা খুব পরিষ্কার করা দরকার হচ্ছে যে কোনো উদ্যোগ, এবং আমরা দুইজন আপনি সহ আমরা সবসময় হচ্ছে যে নতুনের উদ্ভাবন করি, গান গাই, এবং আমরা খুবই আশাবাদী মানুষ এবং আশার বাংলাদেশ দেখতে চাই। কারণ আমরা মনে করি যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। সেই ধরনের আশাবাদ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে তার মৌলিক শর্ত হচ্ছে যে গণতান্ত্রিকতা। তো গণতান্ত্রিকতা যদি না থাকে তাহলে বৈধতার সংকট হবে। আপনি যদি বৈধ না হন, আপনি আর একজনের অবৈধতাকে কিভাবে নিরসন করবেন এবং সেটার প্রতি শাস্তি দেবেন, সেটা একটা অসম্ভব না। মানে যুক্তিটা খাটে না। মানে আমরা তর্কের খাতিরে বলছি, এটা যদি খাটে তাহলে এটা একটা অনন্য দৃষ্টান্ত হবে। কিন্তু সাধারণভাবে কোনোভাবেই তো আপনার যদি বৈধতা নিয়ে একচেটিয়াত্ব নিয়ে প্রশ্ন থাকে, সেই প্রশ্ন থাকলে আপনি কিভাবে দমন করবেন, সেটা একটা বড় রকমের সমস্যা হতে পারে। সেই জন্য এই দুটো বিষয় পরিষ্কার থাকা দরকার। আপনি যেখানে নির্ভরশীলতার কথা, নির্ভরশীলতার কথা কিন্তু আমাদের খুব বড় করে আলোচনা করা দরকার। কারণ আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করছি। একটি হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কতকগুলো ভারসাম্যহীনতা। যেমন অর্থনীতি যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন হচ্ছে আমাদের রপ্তানি যে সমস্ত দেশে হয় এবং যে সমস্ত দেশ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে, তাদেরকে আপনি বলতে পারেন যে পশ্চিমা পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র। আর একটি অংশ আমাদের বেশি আসে, অর্থাৎ হচ্ছে যে আমদানি করি আমরা চীন এবং ভারত থেকে, এবং চীনের পরিমাণ অনেক বেশি, এবং অর্থর যদি আগাম ধরেন ঋণের জগৎ, তাহলে চীন থেকে বেশি আসে। অর্থাৎ আর এমনি শ্রমশক্তি ব্যয়ের মাধ্যমে, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার থেকে আসে। তাহলে আপনারা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র থেকেও আপনার আর আসে। যেমন হচ্ছে যে যদি অভিবাসী আয় বা রেমিটেন্সের কথা চিন্তা করেন, তাহলে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটা অন্যতম উৎস আমাদের। মানে হচ্ছে সৌদি আরব এবং ইউএই, অর্থাৎ হচ্ছে যে আরব আমিরাতের পরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। তার মানে রেমিটেন্স আপনার অর্থনীতির একটা বড় রকমের চাকা, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি। তো এই রকম পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি যে 2014 সালের নির্বাচনের সময় আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করেছি যে ভারতের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, অর্থাৎ হচ্ছে যাদের যে বৈদেশিক মন্ত্রণালয়, তার পররাষ্ট্র যে সচিব
সেই সচিব আপনার একটা বিবৃতি প্রকাশ করেছে তখন, এবং ওই নির্বাচন সম্পর্কে যথেষ্ট প্রশ্নবোধক আছে। তারপরে বর্তমান যে নির্বাচন হলো সেই নির্বাচনে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন এসেছে, কিন্তু এখানে দুটো ভালো দিক আছে। সেই ভালো দিকটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে নিয়ে তার যে ব্যুরোক্রেটিক প্রসেস সেইগুলোর উপরই পশ্চিমা বলেন, ভারত বলেন এবং চীন বলেন, তারা সমস্ত তাদের নীতি নির্ধারণ সবসময় আপনার আমলাতান্ত্রিক পন্থার উপরে নির্ভর করেছে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের সংশ্লিষ্ট এজেন্সির উপরে। কিন্তু এই গত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি দুটো পার্থক্য। একটি হচ্ছে যে ওই সমস্ত দেশের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষকরা বাংলাদেশ নিয়ে প্রচুর লিখেছেন, এটাকে আমাদেরকে সাধুবাদ দিতে হবে, অর্থাৎ হচ্ছে যে তারা আগ্রহ প্রকাশ করছেন এটার বিষয়ে। দ্বিতীয়, আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে ভারতের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন তাহলে অধিকাংশ খবরই কলকাতায় যেত, দিল্লির পত্রিকা কিন্তু হতো না। তার মানে আমরা একটা বড় রকমের, এটাও সাধুবাদ দিতে হবে। এবং একই কায়দায় আমরা লক্ষ্য করেছি যে পুঁজিবাদী বিশ্বের বিশেষ করে প্রাণ কেন্দ্রে এবং তার যে সবচেয়ে বড় যে চ্যানেল, অর্থাৎ হচ্ছে যে একদিকে আপনার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং আপনার আর হচ্ছে অন্যদিকে CNN, BBC, সেখানে যেমন লক্ষ্য করেছি ঠিক একই কায়দায় আমরা ভারতের বিভিন্ন পত্রিকায়, চীনের যে গ্লোবাল টাইমস বা অন্যান্য পত্রিকায় সেখানেও কিন্তু লক্ষ্য করা গেছে। তার মানে হচ্ছে যে আমরা ইন্টারেস্ট আমরা লক্ষ্য করেছি। তা আমরা পরে আলোচনা করতে পারি যে আসলে এইগুলোর আসলে কি ধরনের প্রভাব এবং নির্ভরশীলতার সংস্কৃতি এই আপনার এর উপরে পড়বে। বাট একটা বিষয় যেটি কথা প্রসঙ্গে খানিকটা আসছিল যে একটা সময় সামরিক শাসকরা ওয়ার্ল্ড ব্যাংকের উপরে ঝুঁকে পড়তেন। বাংলাদেশ এখন অনেকখানি অর্থনৈতিকভাবে চীনের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে এবং সেই নির্ভরশীলতা আসলে বাংলাদেশকে অন্যান্য তার যে আমি প্রয়োজনীয় মিত্রশক্তি যদি বলি, যেটি আপনি কিছুটা পশ্চিমের কথা উদাহরণ হিসেবে টানলেন, বা রাজনৈতিকভাবে হয়তো প্রতিবেশী ভারত, এদের সঙ্গে সম্পর্কটা আসলে কি দ্বারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, সেটা আমি একটু পরে আমি মিস্টার আব্দুল হকের কাছ থেকে শুনে আসি। ওই ব্যাখ্যাটা আসলে এখানে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের যে গুরুত্ব এবং যেটি আপনি বোঝাবার চেষ্টা করলেন যে বিভিন্ন দেশের থিঙ্ক ট্যাঙ্কগুলো, গণমাধ্যম সবাই বাংলাদেশকে বিবেচনার মধ্যে নিচ্ছে, যেটি আগে নিত না। তো সেক্ষেত্রে আসলে তারপরেও অবস্থানটা কি দাঁড়াচ্ছে বাংলাদেশের দৃষ্টি বা বাংলাদেশের ঝোঁক কোন দিকে, প্রবণতা সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে, আর অন্যরা সেটিকে কিভাবে নিচ্ছে বা তাদের সেক্ষেত্রে ভবিষ্যৎ। মিস্টার আব্দুল হক, অ্যাকচুয়ালি যেটা প্রফেসর বলছিলেন যে আমরা অ্যাকচুয়ালি ব্যাখ্যা তো অনেকটাই আমরা করতে পারি। এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে বাংলাদেশ, এইটা হলো যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আমরা অনেক আলোচনা করেছি, গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, ভোটের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হয়েছে, সামরিক বাহিনী যখন ছিল তখন আমরা এগুলোর ব্যাপারে প্রতিবাদ করেছি, আলোচনা করেছি। কিন্তু আমরা দেখা গেলো যে স্বপ্নের বাংলাদেশ থেকে বহু দূরে আমরা অবস্থান করছি এবং এখনও করছি। তো দেখা গেল যারা এখানে আদর্শের পরিবর্তে চাতুর্যতা কিংবা স্মার্টনেস বেশি এসছে, জনগণ যে রক্ত দিল একটা রাষ্ট্রের যে স্বপ্ন ছিল, সে আলোচনা করলে আমরা বলতে পারি যে আমরা তার সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। নিঃসন্দেহে আমরা ব্যর্থ হয়েছি, কারণ আমাদের মূল যে একটা বিপ্লব, সমাজ বিপ্লব হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এখানে কিন্তু আমরা কোনো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। এখানে আমরা কোনো নিয়মতান্ত্রিকভাবেও যে সমাজ পরিবর্তনের ব্যাপারগুলো, সেটা কিন্তু উপেক্ষিত হয়েছে। বরং এক ভয়াবহ পাচার, সম্পদ লুণ্ঠন এবং একটা ভয়ঙ্কর কালচার ডেভেলপ করেছে। এখানে যে সম্পদশালীরা হচ্ছেন তারা কিন্তু অর্জিত আর অনার্জিত যদি প্রশ্ন করেন, সে অনেক প্রশ্ন তোলা যায়। সেজন্য আমি ফিলিপিন্সের উদাহরণ দিলাম, মার্কোসের উদাহরণ দিলাম, হাইলে সালাসের উদাহরণ দিলাম। কিন্তু আজকে বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো আগে যে সংঘাত করতো, হরতাল করতো, অবরোধ করতো, তারা কিন্তু দেখা যাচ্ছে ইলেকশনে ভয়ঙ্কর রকমের পরাভূত হয়েও সেটা করে নাই। এটাকে আমার কাছে মনে হচ্ছে একটা নতুন ধরনের ডেভেলপমেন্ট। যেহেতু ইকোনমি এটা টলারেট করতে পারবে না, তারা হচ্ছে সেদিকে যাচ্ছে। সেটা কি তাদের কৌশল না তাদের অসামর্থ্য? এখন এটা দেখার বিষয়। এটা কি অসামর্থ্য যদি হয়ে থাকে, তাহলে একটা কর্তৃত্ববাদী সরকার কিন্তু ডেভেলপ করে যাচ্ছে, সেই জন্য আমাদের শঙ্কার বিষয়। আবার অপরদিকে এই সরকার, যেটা শেখ হাসিনার সরকার যেটা করতে পেরেছেন, সব নিয়ন্ত্রণ করে অ্যাবসলিউট একটা অবস্থা তৈরি করেছেন, সেটা কিন্তু অভূতপূর্ব। সামরিক বাহিনী এরকমটা পারে নাই, অন্য কোনো রাজনৈতিক দল ইতিহাসে সেটা পারে নাই। সেই জন্য আমি মনে করি যেটা তার জন্য একটা বড় সুযোগ। তিনি এখন দেখতে পারেন যে কি দুর্বলতা হয়েছে, কি ব্যাকলগ আছে, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। তিনি
একটা ডেফিসিট ফাইন্যান্স দিয়ে যখন বিনিয়োগ হচ্ছিল না, তিনি কিন্তু উন্নয়ন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তিনি গিয়েছেন, পদ্মা ব্রিজে গিয়েছেন, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা না নিয়ে নিজের টাকায় করেছেন। বাট এইটাকে কিন্তু আমরা সাস্টেন করতে পারি কিনা, পক্ষান্তরে বিনিয়োগ আসবে কিনা, এবং দেশে যে ভয়ঙ্কর রকমের অপরাধ একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, যারা দুর্নীতিতে আকণ্ঠ ডুবে গিয়েছে, যারা প্রশাসনে আছে, পোশাকে আছে, পোশাকের বাইরে আছে, ব্যবসায়ীর ছদ্মবেশে আছে, তাদের ব্যাপারে তিনি কি করেন। আমি সেই কথাটাই মনে করি, সেই জন্য ওনার জন্য এটা কিন্তু দারুণ রকমের পরীক্ষার ব্যাপার। হয়তো বা বাংলাদেশ নতুন কোনো টার্ন নেবে, কারণ যে সিস্টেম পচে গিয়েছে, আমি মনে করি ইট ইজ রটেন অলরেডি। হোয়াট ইজ রটেন ক্যানট বি ব্রটেন। দেয়ারফর কারো না কারো হয়তো বা কোনো বিপ্লবী সরকারি পরিবর্তনটা করতে পারতো, কিন্তু বিপ্লবী একটা উদ্যোগ কিন্তু শেখ হাসিনা সরকার নিতে পারে। উই ওয়ান্ট টু চেঞ্জ। চেঞ্জ ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না। একমাত্র চেঞ্জই শুধুমাত্র বাঁচার নিয়ামক শক্তি হতে পারে। সেই চেঞ্জটা কি? এডুকেশনের মধ্যে চেঞ্জ, শাসনের মধ্যে চেঞ্জ, বিচারের মধ্যে চেঞ্জ, আইনের শাসনের ক্ষেত্রে চেঞ্জ, সম্পদের বন্টনের ক্ষেত্রে চেঞ্জ করা। এই যে আমাদের লক্ষ লক্ষ মানুষ বাইরে গিয়ে কোটিখানিক মানুষ দিয়ে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, আর আমরা এরকমভাবে নির্বিকার খরচ করছি, যেখানে ইন্ডিয়াতে একটা মোটরসাইকেল দিয়ে একটা অফিসারকে আমরা পাঁচজনে দিচ্ছি। এই অবস্থা চলতে থাকবে? ক্যান ইউ অ্যাফোর্ড ইট? যদি অ্যাফোর্ড করতে পারেন করতে থাকেন, তা না হলে আমাদের নতুন অর্থমন্ত্রী আসছেন, আমরা দেখতে চাই তিনি কিভাবে এটাকে মেনটেন করেন। কারণ এভাবে তো আমরা পারহ্যাপস আমরা একটা অপচয় যে হারাম, অপচয় যে কেউ করে না, একবার সবচেয়ে উন্নত দেশে কিন্তু অপচয় করে না, কিন্তু আমরা ভয়ঙ্কর রকমের অপচয় অভ্যস্ত হয়ে পড়েছি। অর্থাৎ এই জায়গাগুলোকে শাসন করার একটা ক্ষমতা তিনি কিন্তু দারুণ রকমের সুযোগ তার হাতে এসছে। সেই জন্য আমি মনে করি মন্দের ভালো হিসেবে আমরা নিতে পারি একটা পজিটিভ আকারে, যে হ্যাঁ লেট হার ডেমনস্ট্রেট, যে আপনি দারুণ দেখিয়েছেন, অভূতপূর্ব, এখন আপনি ডেলিভারি দেন জাতিকে নতুন জায়গায় নেওয়ার জন্য। কারণ এটা কিন্তু চ্যালেঞ্জ এবং এটা অপূর্ব সুযোগ ওনার জন্য। সেই হিসাবে আমি বলছি, কিন্তু ডেফিনেটলি আমাদের সিস্টেম পচে গিয়েছে। ওনাকে ঘুরে দাঁড়াতে বলছেন। হ্যাঁ, ঘুরে দাঁড়াতে বলছি। আমরা এই গণতন্ত্র উনিও বুঝেন, আমরাও বুঝি, কোনো শেখাবার কিছু নাই। উনি খুব ভালো করে জানেন কীভাবে নির্বাচন হয়েছে, কি হয়েছে, সবটা ভালো জানেন। আমরা সেই আলোচনায় যেতে চাই না। আমরা মনে করি যে উনি এত বড় একটা নিয়ন্ত্রণ দেখাতে পেরেছেন। আমি সেই জায়গাটা মনে করি যে তার একটা দারুণ সুযোগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থা, ব্যবসায়ী, তারপরে আমলাতন্ত্র, রাজনীতির মধ্যে যে ভয়ঙ্কর অপরাধীরা আছে, সব বাঘ আর মোষে একসাথে জল খাচ্ছে। এটা অভূতপূর্ব। অতএব লেট হার ডেলিভার, লেট হার ডেলিভার, গিভ হার এ চান্স টু ডেলিভার। জি, ডক্টর তেতুমির, জি জি, যে প্রশ্ন আমি রেখেছিলাম আপনার কাছে। না, আমরা আসলে যদি খেয়াল করি মোটা দাগে বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাগুলো পরিষ্কার থাকা দরকার, এবং সেই অনুযায়ী পররাষ্ট্রনীতি হওয়া দরকার, এবং একই সাথে সাথে অর্থনীতি হওয়া দরকার। কারণ হচ্ছে যে এই অর্থনীতির ফল এবং পররাষ্ট্রনীতি এবং আপনার হচ্ছে নিরাপত্তা নীতির, এই তিন নীতির একটা সাজুজ যেমন আছে, সম্পর্ক আছে, এবং আপনার উত্তরণ ঘটানোর উপায়ও এই নীতিগুলোর মধ্যে যদি সমন্বয় থাকে এবং কৌশলগত স্বার্থ থাকে এবং কৌশলগুলো এগিয়ে নিয়ে যায়, তাহলে এক ধরনের পরিস্থিতির থেকে উত্তরণ ঘটানো যেতে পারে। তা আমরা কেন বলছি, যেমন আসেন প্রথমে ভারতের কথা। আমরা প্রথমেই উল্লেখ করেছি যে ভারতের সাথে বাংলাদেশের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, বাংলাদেশের ঐতিহাসিকগতভাবেই ভারতের যারা নীতি নির্ধারণী করেন বাংলাদেশ বিষয়ে, সেটি হচ্ছে আমলাতান্ত্রিক, এবং একাডেমিক যত বইও লেখা হয়েছে সেটাও কিন্তু প্রাক্তন আমলারাই লিখেছেন। অর্থাৎ যেটা বলা যায় সেটি হচ্ছে যে এটা আমলা নির্ভর একটা পররাষ্ট্রনীতি বাংলাদেশের উপরে জারি আছে। অর্থাৎ যদি আমলা নির্ভর, এবং তারা যথেষ্ট কারণে দাবিও করতে পারেন তাদের সার্থকতা, কারণ হচ্ছে যে বাংলাদেশ নির্মাণে যে তাদের পররাষ্ট্র দপ্তর অর্থাৎ হচ্ছে যে বৈদেশিক মন্ত্রণালয়ের যে ভূমিকা এবং তাদের সংশ্লিষ্ট এজেন্সির ভূমিকার মাধ্যমেই তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের, বিশেষ করে তার পাকিস্তান নীতির এক ধরনের বড় রকমের সার্থকতা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আপনি আমলা নির্ভর আর কৌশলের মধ্যে থাকবেন, তখন দুটো সমস্যা দেখা দেবে। আমলা নির্ভর কৌশল সবসময় হচ্ছে যে শর্ট টার্মিজম, অর্থাৎ হচ্ছে যে দ্রুত স্বার্থ বিচার করার জন্য থাকে এবং দ্রুত আপনাকে ওই পন্থার থেকে লাভ খোঁজে। কারণ হচ্ছে যে তার সময়কাল 3 বছর, তার মধ্যেই তাকে সাকসেস দেখাতে হয়। অর্থাৎ হচ্ছে যে শর্ট টার্মিজম, তার মানে তারা আপনার লং রান অর্থাৎ হচ্ছে দীর্ঘমেয়াদের কথা চিন্তা করেন না, সবসময় স্বল্প মেয়াদে চিন্তিত থাকেন। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল হচ্ছে ভালোবাসার,
অর্থাৎ আপনার তখনই ভালোবাসার সবচেয়ে বড় রকমের অভিব্যক্তি হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন শরণার্থী গেল 1 কোটি শরণার্থী, তারা শুধু জায়গায় দেয়নি, তারা তাদের সাথে এই ভালোবাসা দেখিয়েছে। সেই রকম ভালোবাসার থেকে তিক্ততা কেন তৈরি হলো, এই প্রশ্নটা করতে হবে। তো তিক্ততা হবে এই কারণেই, যখন হচ্ছে যে আমলাতন্ত্র যখন নীতি তৈরি করে তখন তাদের নীতির কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে আপনার কনফ্লিক্ট। কারণ হচ্ছে যে এটা তাত্ত্বিকভাবেও, যেটা আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিকরা বলেন রিয়েলিস্ট, অর্থাৎ রিয়েলিজম। তাহলে হচ্ছে যে এই ভালোবাসা থেকে তারা তিক্ততা এবং তিক্ততার থেকে সংঘর্ষকে কেন্দ্র করেই আপনার সমস্ত নীতি কাঠামোগুলো ভয় এবং নিরাপত্তা ঘাটতির থেকে সমস্ত নীতি কাঠামো তৈরি করেছে। তার মানে হচ্ছে যে ভারতের আসলে কোনো রাজনৈতিক কৌশল নাই বাংলাদেশের ক্ষেত্রে, এবং যেটা কিন্তু এখন অনেক তাদের থিঙ্ক ট্যাঙ্কের লোকরাও বলছেন যে আসলে দেখা দরকার হচ্ছে যে স্বল্প মেয়াদে ভারতের এই বর্তমান পরিবর্তনের ফলে বাংলাদেশের ভারতের লাভালাভ হলেও আসলে দীর্ঘমেয়াদে এটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং প্রচুর তারা লিখছেন এবং তারা বলছেন যে সম্পর্কটা হতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের। তার মানে হচ্ছে যে ভারতের আসলে রাজনৈতিক শক্তি, সেটা বিজেপি হোক, সেটা কংগ্রেসই হোক, সেটা অন্যান্য দলগুলো হোক, তারা আসলে তাদের নীতি কাঠামোর উপরে আপনার নীতি কাঠামোর উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, যার কারণে আপনার বিভিন্ন রকমের পন্থা ঘটেছে। এবং যখনই আমলাতান্ত্রিক ঘটনাগুলো ঘটে তখন আসলে এটার তাদের সম্পর্কের ক্ষেত্রে অনেক রকমের বিপরীত এবং নেতিবাচক প্রভাব পড়ে। দ্বিতীয় আসেন হচ্ছে যে চীনের ক্ষেত্রে। এখন চীনের সাথে যদি আমরা লক্ষ্য করেন, চীন সংক্রান্ত আমরা কিছুই বলতে পারবো না, কারণ চীন সংক্রান্ত মুশকিল হচ্ছে দুটো। একটা হচ্ছে যে সমস্ত পশ্চিমা বিশ্ব চীনের প্রতি বিষোদ্গার করতে অভ্যস্ত, আর একটি হচ্ছে চীনারা কি ভাবেন সেটাও তো আমরা পাই না, যার ফলে এক ধরনের তথ্যের ঘাটতি থাকে। তো যাই তথ্য আমরা পাই সেটি হচ্ছে যে চীনার যে সমস্ত সংবাদপত্র বা চীনা যে এজেন্সিগুলো আছে তাদের ইংরেজি সংস্করণ, সেগুলোতে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কতকগুলো প্রবন্ধ এবং নিবন্ধ প্রকাশিত হয়েছে। এবং পিপলস ডেইলির ক্ষেত্রে, গ্লোবাল টাইমসের ক্ষেত্রে বলা হয়, তার সম্পাদক একবার বলেছেন এটা কোনো মতে কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারণের কায়দায় হয় না, কিন্তু অনেক সময় তাদের চিন্তার প্রতিফলন থাকে। যদি আমরা সেই অনুমিতি করি তাহলে দেখা যাবে যে দুটো বিষয়। চীনের প্রতিটি লেখার মধ্যে একটা বিষয় খুব পরিষ্কার, সেটি হচ্ছে যে চীন সবসময় সচেতন, কারণ তার ঐতিহাসিকগতভাবেই যে তার মিত্ররা এমন এক ধরনের শাসনতন্ত্র চালু করবে যে শাসনতন্ত্র কোনোভাবেই আপনার পশ্চিমা ধরনের হবে না। এটা কিন্তু সবসময়, যার ফলে চীনরা সবসময় পশ্চিমা কায়দার যে মানবাধিকার, পশ্চিমা কায়দার গণতন্ত্র ব্যবস্থা এবং পশ্চিমা কায়দার পার্লামেন্ট ব্যবস্থা সেগুলোকে আন্ডারমাইন করা এবং সেগুলোকে তারা মনে করে যে এগুলো ঠিক না, এটা তাদের আদর্শগত অবস্থান। তার মানে সেটা প্রমাণ করারও একটা চেষ্টা, প্রমাণ করার চেষ্টা করে, এবং সেটি আপনার তার এলাকার মধ্যে, বিশেষ করে পূর্ব এশিয়ার অনেক জায়গায় সেটা প্রতিফলন ঘটে। সেটা যেমন চীনের মিত্র আছে, যেমন মনে করেন কম্বোডিয়া, সেখানেও সেটা প্রতিফলন ঘটে, বা অন্যান্য জায়গায় শ্রীলঙ্কায় সেটা দেখা গেছে এবং অন্যান্য জায়গায় সেটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে যে তাদের একটা আদর্শগত ব্যাপার আছে, মানবাধিকার, এবং সেটা আপনি এগ্রি করেন ডিসএগ্রি করেন সেটা নিয়ে আলোচনা, কিন্তু চীনের পররাষ্ট্রনীতিতে এটা একটা বড় রকমের তাদের আদর্শগত জয় হিসাবে দেখে যে পশ্চিমা গণতন্ত্র, এবং এটি হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে চীন তারা চেষ্টা করছে যে কিভাবে তারা বড় শক্তিতে থেকে পরাশক্তিতে হবে। সেই ক্ষেত্রে তাদের কৌশলগত কতগুলো অবস্থান আছে, এবং এই কৌশলগতগুলো অবস্থানকে তারা নাম দিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আপনি যদি খেয়াল করেন, প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারত, যেহেতু আমরা জানি যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে যদিও চীনের ফর্মুলা অনুযায়ী কলকাতা নৌবন্দরের কে দেখানো হয়েছে নোডাল পয়েন্ট হিসাবে, কিন্তু ভারত তার হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেটাও একটা বেল্ট রোড ইনিশিয়েটিভের অন্যতম করিডর। তাতে মনে করছে ভারত যে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, সেই কারণে তারা অংশগ্রহণ করেনি, বেল্ট রোড ইনিশিয়েটিভে করেনি।
কিন্তু তারা ব্রিক্স ব্যাংক অর্থাৎ হচ্ছে যে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চায়না এবং সাউথ কোরিয়া, সেই সাউথ আফ্রিকা, সেই ব্যাংকে অংশগ্রহণ করেছে। তাহলে দেখা যাচ্ছে হচ্ছে যে ভারত মনে করছে, কিন্তু এখানে বলা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে ভারত আসলে এই প্রক্রিয়া থেকে সবচেয়ে বেশি লাভবান হবে, ভারতের উচিত এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কথা। সেটা কিন্তু প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে যে এখানে আমরা তার সাথে যদি মেলাই আপনার রাখাইনে যে বিষয়টা, রোহিঙ্গা সংকট, এবং সেইখানকার সাথে যদি মিয়ানমার বা বার্মার C2 ব্যাপারটা মিলাই, তাহলে দেখা যাবে হচ্ছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে যদি আপনার খুবই সহজে চীনে যাওয়া যায়, কিন্তু চীনের থেকে যেতে হলে আপনার যেতে হবে হচ্ছে যে মিয়ানমারের মধ্য দিয়ে। তো এখন চীন যেটা করছে এই বেল্ট রোড অ্যান্ড ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে, এটা একটা অভূতপূর্ব গোলকায়ন, এবং এটা যথেষ্ট কারণও আছে যে ধরনের বিশ্ব বাণিজ্য ব্যবস্থা হয়েছে তার অনেক রকমের ডিসকন্টেন্ট আছে। তো চীন যেটা করেছে সেটি হচ্ছে যে তার সমস্ত কৌশলগত যে যোগাযোগ ব্যবস্থা সেগুলোর উপরে নিরাপদ থাকতে চায় এবং বহুমুখী করতে চায়, অর্থাৎ স্ট্র্যাটেজিক লাইন অফ কমিউনিকেশন তারা বহুমুখী করতে চায়। সেই জন্য তারা এখন যেভাবে চলে সেটি হচ্ছে যে মালাক্কা প্রণালী দিয়ে তারা চলে। যদি তারা আপনার আর মিয়ানমারের মধ্যে দিতে চায় তাহলে তাদের অনেক অর্থ কমে যাবে। যেমন তারা একসময় চেয়েছে হচ্ছে যে থাইল্যান্ডের মধ্যে, সংক্ষিপ্ত করে বলছি, যে থাইল্যান্ডের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরের মধ্যেও যেতে হবে না, সোজা যে আন্দামান এবং হচ্ছে যে আপনার থাই গালফের মধ্যে দিয়ে যেতে পারবে। অর্থাৎ হচ্ছে যে তারা চায় যে তাদের এই বেল্ট রোড ইনিশিয়েটিভের অংশ হোক সারা পৃথিবী, এবং তাদের এর অর্থনৈতিক কৌশলের জয়লাভ হোক, রাজনৈতিক কৌশল এবং অর্থনৈতিক কৌশল। এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, হয়তো বা এই কারণগুলো খুব যৌক্তিক। সেটি হচ্ছে যে বাংলাদেশে অর্থনৈতিকভাবে আমরা লক্ষ্য করছি যে চলতি লেনদেনের আয় ব্যয়ের ভারসাম্যতে আমরা ঋণাত্মক প্রভাব দেখছি। তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা দরকার হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে হচ্ছে যে পুঁজিবাদী বিশ্বের নিয়ন্ত্রণযুক্ত, অর্থাৎ হচ্ছে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 16% ভোট আছে, একমাত্র প্রতিষ্ঠান যেখানে বিশ্বব্যাংক এবং আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল জাতিসংঘের এক দেশ এক ভোটের মাধ্যমে চলে না, এটা হচ্ছে শেয়ারের মধ্যে চলে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো প্রস্তাবকে নাকচ করতে পারে, কারণ তার 16% ভোট আছে। তো সেই কারণে যদি আগের অতীতের মতো করে যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে হয়েছে, তাহলে যদি অর্থ না পাওয়া যায় এবং প্রচুর অর্থ আপনার পাইপলাইনে আছে, তাহলে অর্থের যোগান কে দিতে পারে? তাহলে চীন দিতে পারে। তার মানে চীন একটা টিক পেল। দ্বিতীয় হচ্ছে যে টিকটা পেতে পারে সেটি হচ্ছে যে চীন যেহেতু পরিষ্কারভাবে বলেছে যে গণতন্ত্র এবং মানবাধিকার তার বিষয় নয়, তাহলে সে আরেকটি টিক পেতে পারে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে চীনের যেটা সেটি হচ্ছে যে চীনের যে জবাবদিহিতে পন্থা এবং বাংলাদেশের যে জবাবদিহি পন্থা, এই পন্থা এবং পশ্চিমাদের যে জবাবদিহি পন্থা এবং অর্থের খরচ ব্যবহার এবং তার যে ট্রান্সপারেন্সি, এইটা নিয়েও একটা বড় সমস্যা আছে। যার কারণেই দেখা যাবে যে হচ্ছে যে বাংলাদেশের অর্থের সরবরাহ এবং মৌলিক কারণেই বাংলাদেশ চীনের দিকে আপনার ভারসাম্য ও চীনের দিকেই নিয়ে যাবে, চীনের দিকেই ঝুলে পড়বে। আমরা পরে যুক্তরাষ্ট্রের কথা আলোচনা করতে পারি। আমার যুক্তরাষ্ট্র শেষ করে দেন, আমার হাতে খুব বেশি সময় নেই, আপনি শেষ করে দিলে আমি মিস্টার আব্দুল হকের কাছে গিয়ে শেষ। তাহলে হচ্ছে যে আলোচনাটা শেষ করে আনতে হবে আপনাকে এই পর্যায়ে। হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কতগুলো মিল আছে এবং কতগুলো অমিল আছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বা পশ্চিমা বিশ্বের মূল একটা জায়গায়, সেটি হচ্ছে যে আমাদের মানুষ অধিকার চায়। আমরা আজকে ফেব্রুয়ারি মাসে কথা বলছি, আমরা একমাত্র দক্ষিণ এশিয়ার যে দেশ যারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এসেছি, দেশ স্বাধীন করেছি। তাহলে হচ্ছে যে ওদেরও আবার লিবার্টির কথা বলা হয়, মানবাধিকারের কথা, হ্যাঁ, সবকিছু বলা হয়। এই ক্ষেত্রে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে আপনার কলোনিয়াল কারণেই, ঔপনিবেশিকতার কারণেই এক ধরনের যোগাযোগ আছে, যার ফলে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু মুশকিল ব্যাপারটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে সাম্প্রতিককালে এক ধরনের বিশ্ব ব্যবস্থায় কিন্তু তার এক ধরনের
এর এর তার যে গ্লোবাল লিডারশিপ অর্থাৎ হচ্ছে বিশ্ব রাজনৈতিক নেতৃত্ব সেটা দিতে বিভিন্ন ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এক ধরনের নির্লিপ্ততা আছে, ব্যর্থতা আছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি অর্থাৎ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেটা আবার ভেনেজুয়েলার দিকে তাকালে মনে হয় না। না, কিন্তু ভেনেজুয়েলা হচ্ছে যে তার আর আপনার নেক্সট ডোর নেই, কিন্তু হচ্ছে যে তারা বড় রকমের বলেছে, হচ্ছে যে আগে বলেছিল পিভট টু এশিয়া ওবামা আমলে, এখন বলতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই পরিস্থিতিতে আসলে যুক্তরাষ্ট্রের কতটুকু লাভালাভ হবে এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের উপরে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থাকবে, এবং বাংলাদেশ আসলে এই তিন শক্তিকে কিভাবে কাজে লাগাবে এবং তিন শক্তিকে হাতের মধ্যে একটা স্বাধীন স্বকীয় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে যার সাথে অর্থনৈতিক সম্পর্ক জড়িত, সেটি যদি না রাখে তাহলে ভাঙন ধরবে। এক কথায় যেটি দাঁড়াচ্ছে যে আপনি বলতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের বা পশ্চিমাদের যে ভূমিকাটা বাংলাদেশের ক্ষেত্রে রাখা দরকার ছিল, অন্যান্য সময় তারা রাখতো, সেটি এখন তারা রাখছে না, এবং এটি করে বাংলাদেশের সঙ্গে তাদের একটা দূরত্ব, মানে বাংলাদেশ মানে আমরা লক্ষ্য করছি না, আমরা যেটা বাংলাদেশের যারা লিবার্টি, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এগুলো নিয়ে যারা এই আকাঙ্ক্ষার যে মানুষ আছে, বাংলাদেশের আমাদের দেশীয় কায়দায় আমাদের মানুষের সব সময় আকাঙ্ক্ষাটা হচ্ছে ভারসাম্যপূর্ণ, সেটা থাকছে না। সেইটার ক্ষেত্রে আপনারা ঝুলে পড়েছে, আগে এক ধরনের ঝুলে পড়েছিল, এখন আরেকটা ঝুলে পড়েছে, ঝুঁকে পড়ছে, এবং সেখানে তারা এবং অতীতে আমরা লক্ষ্য করেছি যখন ঝুলে পড়েছে তখন কিন্তু এক ধরনের সন্ত্রাসবাদও দমন করেছে, এবং ওই সমস্ত রাষ্ট্র নিপাত যাক বলেও কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। আর আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, এই জায়গায় আপনি পশ্চিমাদের ভূমিকাকে এক ধরনের হতাশাজনক বলে মনে করেন? বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের আপনি যখন নীতি করবেন, এটা তো আমাদের স্ট্র্যাটেজিক্যালি তারা এখান থেকে অনেক দূরে সরে যাবে, তারা যদি এই ইকুয়েশন গুলো থাকে তাহলে তো হচ্ছে যে তারা এক ধরনের পশ্চাৎ মুখে পড়ে যাবে, এবং সেটা ভারসাম্যহীনতা। আরেকটা লাইন আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি সামনের দিকে এগোতে চাই, এবং আমরা এগোতে নিশ্চয়ই চাই, কিন্তু সেই এগোনো তখনই সম্ভব যদি অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা থাকে। আমি একমত যে বর্তমান শাসকদের কাছে একটা নতুন অধ্যায় তৈরি হতে পারে যদি তারা আসলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেন এবং জবাবদিহিতা নিশ্চিত করেন, এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা হওয়া দরকার। জি, মিস্টার আব্দুল হক। আমার মনে হয় প্রফেসর সাহেবের সাথে আমার কোনো দ্বিমত নেই। অ্যাকচুয়ালি যে স্ট্র্যাটেজির কথা তিনি বলেছেন, সোফার বর্তমান সরকার কিন্তু যে এটা হলি আর্টিজানের সময় যে ভয়ঙ্কর একটা অবস্থায় পড়েছিল, তখন কিন্তু খুব স্মার্টলি বর্তমান সরকার সেটাকে ট্যাকল করতে পেরেছে। এটা ভয়ঙ্কর অবস্থা হতে পারত বাংলাদেশের জন্য। সেই হিসাবে ডেফিনেটলি কোনো একটা একক বলের মধ্যে যাওয়াটা খুব আমাদের জন্য ডেঞ্জারাস। আমরা এমন একটা স্ট্র্যাটেজিক জায়গায় আছি, এটাকে ডেফিনেটলি আমাদের যেদিকে ঝুঁকে পড়ছে তারা কতটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য শেষ পর্যন্ত। দে হ্যাভ মানি, বাট শেষ পর্যন্ত আসলে তারা ডিপেন্ডেবল কতটা, সেটা একটা দেখবার বিষয়। চীনের ব্যাপার হচ্ছে, চীন একটা উদীয়মান শক্তি, তার একটা সমাজতান্ত্রিক আদর্শ আছে, সে কোনো দেশকে আক্রমণ করতে যায়নি, কিন্তু অর্থনৈতিকভাবে আপনি দেখা যাচ্ছে অনেক দেশই তার উপর নির্ভর হয়ে পড়েছে। শ্রীলঙ্কার কথা আমরা ইদানিংকালে আনতে পারি। ফলে অ্যাকচুয়ালি অতিমাত্রায় এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নামে আমরা যদি ঠিক একটা কান্ট্রির উপর নির্ভরশীল হয়ে পড়ি, সেটা কিন্তু বিপজ্জনক। ঠিক একইভাবে আবার অতিমাত্রা লোন নিয়ে করাটাও কিন্তু বিপজ্জনক। সেজন্য এই সাস্টেনেবল কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মতো করে আমাদের অর্থনৈতিক ডিজাইনের মধ্যে এটা আসা উচিত, এবং ডেফিনেটলি আমাদের ফরেন অফিস, ফরেন সার্ভিসের লোকেরা অনেক ম্যাচিউর ইতিমধ্যে হয়েছে। আশা করা যায় যে তারা এই ব্যাপারগুলো ডেফিনেটলি বুঝেন এবং তারা সেই জায়গাটাই করবেন। কিন্তু যে জায়গাটায় হতাশার বিষয় সেটা হচ্ছে যে আমরা রাজনীতি আমাদেরকে একটা যে জায়গায় এই সামষ্টিক যেটাকে বলা হয়েছে ইনক্লুসিভ পলিটিক্যালি জায়গাটায় কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি, এটা কিন্তু স্পষ্ট। এখন এককভাবেই কিন্তু বর্তমান সরকার তার অবস্থানকে আমাদের সামনে তুলে ধরেছেন, চলে এসছেন, যা অন্য পার্টি অলমোস্ট নীল বলা যায়। সেই হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের শিশুরা, বাংলাদেশের মানুষ যেমন জনযুদ্ধ হয়েছে এখানে ৭১ সালে, ঠিক শিশুরা রাস্তা নেমে কিন্তু এই যে সড়ক দুর্ঘটনার ব্যাপারে যে নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন করেছে, সেটাও কিন্তু পৃথিবীতে অভূতপূর্ব। আমরা মনে করতাম তারা পোল্ট্রি চিকেন, তারা কিছু বুঝে না, কিন্তু তারা দেখিয়েছে অল্প সময় যে তারা রাষ্ট্র বুঝে,
তারা রাষ্ট্রকে রিপেয়ার করতে চেয়েছে। এখনো অর্থাৎ এখনো আমি কিন্তু এখনো সড়কে শিশুর মৃত্যু ঘটছে, গত মৃত্যু হচ্ছে এবং ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেট অফ ডেথ অন দি আর্থ। ভয়ঙ্কর এই যে রাষ্ট্রের মারাত্মক রকমের দুর্বলতাগুলো, সেটাকে কিন্তু সরকার যদি নজর দেয়, যেমন আমি সেনাবাহিনী, আপনি আছে এত বড় একটা সেনাবাহিনী কেন আছে, তাকে দিয়ে আপনি অনেক ইনফ্রাস্ট্রাকচারের কাজও করাচ্ছেন, ভালো ভালো কাজ হচ্ছে, কেন তারা আমাদের যে টোটাল ডিসঅর্ডারটা, এই যে একটা রাজধানীতে আসলে মনে হয় একটা জাহান্নামে এসেছি, নারকীয় অবস্থা, এটা কিন্তু চ্যালেঞ্জ। এই জায়গাটা অ্যাড্রেস করতে পারে সরকার। আমি মানে এই কথাটাকে সামনে আনলাম যে এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে সরকার সামনে নিতে পারে। ডিসিপ্লিনগুলোকে সরকার এস্টাবলিশ করতে হবে। ডিসিপ্লিন ফার্স্ট, ডিসিপ্লিন ছাড়া কোনো জাতি তৈরি হতে পারে না। আপনি দেখা যাচ্ছে যে আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ভাষণে বললেন আমি সকলের প্রধানমন্ত্রী, খুব ভালো লেগেছে। তিনি রাষ্ট্রনায়কের মতো কথা বলার চেষ্টা করেছেন এবং তিনি যদি আজকে আমাদের দেশে যে অপরাধীরা সব জায়গায় সামনে এসে দাঁড়িয়েছে, প্রশাসন থেকে আরম্ভ করে সব জায়গায় যে অপরাধীরা আছে, চিহ্নিত কিংবা চিহ্নিত নয়, তাদের বিরুদ্ধে আমরা দৃশ্যমান এসে চাই। জনগণের মধ্যে যে হতাশাটা আছে ইলেকশন নিয়ে, যে গণতন্ত্র জনগণ চেয়েছিল, আমাদের পলিটিক্স এটাকে দিতে পারে নাই আনফর্চুনেটলি। এবং সেখানে যে হতাশা ক্ষোভ রয়েছে জনগণের মধ্যে এবং তরুণদের মধ্যে, সেটাকে অ্যাড্রেস করা দরকার। তা নাহলে কিন্তু ডেফিনেটলি প্রকৃতিগতভাবেই পরিবর্তন হবে এবং রাষ্ট্রীয় দুর্বলতায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন যে বিভিন্ন গোষ্ঠী নির্ভরতা, আমলা কিংবা বিভিন্ন বাহিনী, কিংবা এটা কোনো স্বাধীন দেশে একটা মুক্তিযুদ্ধ করা দেশের মধ্যে চলতে পারে না। অতএব একসময় বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন আমি সব চাটার দল পালতেছি, দলের লোকদের অতিষ্ঠ হয়ে। সেই জায়গাটায় কিন্তু একটা বড় সুযোগ বর্তমান প্রধানমন্ত্রীর হাতে আছে। তিনি কিন্তু দেখিয়েছেন খুব স্টিম রোলার দিয়ে পুরাতনদেরকে উনি বাদ দিয়েছেন তার ইচ্ছা মতো। অতএব তিনি বড় রকমের সংস্কার, বড় বড় পরিবর্তন তিনি করে দেখাতে পারেন। ডেফিনেটলি বাংলাদেশের জন্য নতুন রাজনীতির সুযোগ এসে গেছে আমি মনে করি। অতএব তরুণরা নতুন করে চিন্তা করবে, দে উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এ নিউ কান্ট্রি, নিউ বাংলাদেশ। ধন্যবাদ। এবং আমি মনে করি যে এটা একটা অপূর্ব সুযোগ, যে সুযোগে বর্তমান সরকারও এই বড় পরিবর্তনগুলোকে করে আমাদেরকে একটা নতুন জায়গায় নিতে পারেন এবং সেই নতুন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ নতুন করে, নতুন পলিটিক্স, নতুন প্রজন্মের জন্য নতুন একটা বাংলাদেশ উপহার দিতে পারে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার, রেডিও টিভি তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আব্দুল হক এবং ডক্টর রাশেদ আল মাহমুদ, তুমি অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি, একজন শিক্ষক, গবেষক, অন্যজন ব্যবসায়ী নেতা, কথা বলছিলেন নানা বিষয় নিয়ে। এবং ভাষার মাসের প্রথম দিন আমরা কথা বলছি এবং এই ভাষার মাসের শুধুমাত্র নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, ওই অধিকার প্রতিষ্ঠার সঙ্গে গণতন্ত্রের চেতনাটাও, আকাঙ্ক্ষাটাও মানুষের মধ্যে 52 সালেই ছিল এবং যেটার একটা সুফল দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের মধ্যে দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ পেয়েছে। কিন্তু তারপরে 47 বছরে আবার সেই চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হচ্ছে এবং যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, 47 বছরে বাংলাদেশের রাজনীতি, আমার অতিথিরা বলছেন, আমার কথা নয়, যে বাংলাদেশের রাজনীতি সেই গণতন্ত্র বাংলাদেশের মানুষকে দিতে পারেনি। অনেক রকমের ব্যত্যয়ের পরেও আমার অতিথি মিস্টার আব্দুল হক মনে করছেন যে প্রধানমন্ত্রী এখন একক ক্ষমতার অধিকারী। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত রাজনীতি, সব কিছু, গোটা ব্যবস্থাটাই এখন তার পুরোপুরি একক নিয়ন্ত্রণে। কাজেই এটি এক ধরনের নেতিবাচক দিক যেমন আছে, কিন্তু তিনি চাইলে যদি চান তাহলে ডেলিভারও করতে পারেন এবং সেই ডেলিভারটা তিনি করবেন কিনা, করতে পারবেন কিনা, সেটি দেখবার জন্য তিনি অপেক্ষা করছেন। এবং তিনি মনে করেন যে এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুদৃঢ় করা, সবটাই প্রধানমন্ত্রী করতে পারেন। দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নিজেই বলছেন, সেগুলো তিনি যে অঙ্গীকার তিনি ব্যক্ত করছেন এবং গোটা বাংলাদেশের মানুষের তিনি প্রধানমন্ত্রী, সেটি তিনি চাইলে করতে পারবেন। অন্যদিকে
ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির তিনি বলছিলেন যে একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা আমাদের দরকার রাজনীতিতে, অর্থনীতিতে, এবং সেটির অনুপস্থিতি তিনি দেখতে পান এবং তিনি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি গোটা প্রক্রিয়াটাই হয়ে গেছে একটা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবার প্রক্রিয়া। এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে এবং সরকারের যে কাছ থেকে যে প্রত্যাশা, যেটি মিস্টার আব্দুল হকের প্রত্যাশা, সেটি যদি করতে হয় তাহলে তিনি মনে করেন সরকারকে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার মধ্য দিয়েই আসলে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা করা সম্ভব। বাংলাদেশের অর্থনীতিবিদ হিসেবে তিনি বলছিলেন যে বাংলাদেশে পুঁজির নিরাপত্তা নেই, বাংলাদেশে বিনিয়োগের যথাযথ পরিবেশ নেই, বিনিয়োগকারীদের আস্থা নেই, এখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। মিস্টার আব্দুল হকও ডক্টর তিতুমির এই কথাগুলোতে সায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ ক্রমশ সহিংস হয়ে উঠছে সে কথাও বলেছেন। মানুষ এখানে সকল ধরনের সম্পর্ক বিচার করে অর্থ দিয়ে। এটি অত্যন্ত নেতিবাচক, যে কোনো সমাজের জন্য নেতিবাচক মন্তব্য এবং নেতিবাচক প্রবণতা এটি আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং এখানে গণতান্ত্রিক সংস্কৃতির যে অভাব সেটি আসলে বাংলাদেশের অর্থনীতিকে আরও দুর্বল থেকে দুর্বলতর করছে এবং সব মিলিয়ে ওনারা দুজনেই মনে করেন যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে আসলে সর্বাগ্রে মনোযোগ দিতে হবে এবং সেটি করতে পারলেই আসলে অর্থনৈতিক অগ্রযাত্রা বলি, সমৃদ্ধির অগ্রযাত্রা বলি, সেটি সুনিশ্চিত করতে হবে। কিন্তু এই অগ্রযাত্রার মধ্যে অগ্রযাত্রাকে নিশ্চিত করবার জন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ যে দিকটাতে ঝুঁকে পড়ছে সেটিকে ওনারা খানিকটা বিপজ্জনক মনে করেন। কেননা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে, বাংলাদেশের মানুষের সংস্কৃতির সঙ্গে পশ্চিমা সংস্কৃতির, বিশেষ করে এখানে যে মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের লিবার্টির প্রশ্নে, মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে মানুষের আকাঙ্ক্ষা যেটি, সেটি পশ্চিমা ধ্যান ধারণার সঙ্গে অনেকখানি মেলে, যেটি কোনোভাবেই বাংলাদেশ এখন যে দিকটাকে অর্থনীতির কারণে ঝুঁকে পড়ছে তার সঙ্গে মেলে না। এমনকি প্রতিবেশী যার সঙ্গেও ঐতিহাসিকভাবে বাংলাদেশের সম্পর্ক আছে তার সঙ্গে মেলে না। সেখানটাতে ওনারা একটু বিপদ দেখতে পান। অন্যদিকে ওনারা মনে করেন যে পশ্চিমা মিত্ররা আসলে যেভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো দরকার ছিল, যেভাবে তাদের ভূমিকাটা প্রত্যাশা করা গিয়েছিল সেটি তারা করছেন না। প্রতিবেশীর এক সময় বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি সরব থাকলে এবার নীরব ছিলেন। অনেক ক্ষেত্রে সেটি হয়তো একটি ইতিবাচক দিক, কিন্তু অর্থনীতির প্রয়োজনে নিঃসন্দেহে প্রয়োজনটা মেটাতে হবে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গেলে এমন এক বন্ধুর প্রতি, এমন একটা শক্তির সঙ্গে বন্ধুত্ব করা হচ্ছে যারা অনেক ক্ষেত্রেই খুব একটা নির্ভরযোগ্য নয়। কারণ অনেক জায়গায় তারা বিনিয়োগ করেন, অঙ্গীকার করেন, আবার নিজেদের সুবিধা মতো নিজেদেরকে তুলেও নেন। তারা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থটা বিবেচনা করেন। কাজে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে পররাষ্ট্রনীতি, সেটি নতুনভাবে চিন্তাভাবনা করবার সুযোগ রয়েছে বলে আমার অতিথিরা মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।